আচ্ছা, আরেকবার তাহলে দেখে নিচ্ছিলাম যে আমরা প্রবলেমটা বোঝা গেছে, ক্লাসিক্যাল থিওরি অ্যাপ্লাই করলে পরে কোথায় এক্সপ্লেন করতে পারছি না। হ্যাঁ দুটো অ্যাসপেক্ট হ্যাঁ স্যার। হলো কি, যে আমরা ক্লাসিক্যাল থিওরি অ্যাজিউম করে যে কোনো বাদ বিচার নেই, ব্ল্যাক বডির মধ্যে যে অসিলেটর গুলো আছে তারা সব রকম এনার্জি যা ইচ্ছা খুশি অ্যাবজর্ব আর রেডিয়েট করতে পারে। আর সেকেন্ড প্রবলেমটা ছিল, যদি ক্লাসিক্যাল থিওরি অ্যাপ্লাই করি তাহলে এনার্জি পার ইউনিট ভলিউম, এনার্জি পার ডিগ্রিজ অফ ফ্রিডম, মানে অ্যাভারেজ এনার্জি, যদি আমার তো অনেকগুলো অসিলেটর আছে তাই অ্যাভারেজ করতে হবে, দ্যাট অ্যাভারেজ এনার্জি হবে হচ্ছে কেবিটি। মানে এটা খুব অদ্ভুত ব্যাপার। দেখ, আমি বুঝতে পারছিলাম, মানে আমরা অনেকেই পরে হাসাহাসি করতাম এটা নিয়ে, যে লোকগুলো কি মানে এতটাই গাধা ছিল যে একটা এনার্জি বাইরে থেকে পড়ছে বা ছাড়ছে তার ফ্রিকোয়েন্সি নিউ, অথচ অ্যাভারেজ এনার্জির মধ্যে, অ্যাভারেজ এনার্জি মানে তো এইটা, এই ফার্স্ট ব্র্যাকেট টার্মটা কেবিটি, তাই না? তার মধ্যে কোনো নিউ নেই, কেবিটি। যেটা এনার্জিও ছাড়বে বা নেবে সেটা তো মানে রেডিয়েশন। বুঝতে পারলি কোশ্চেনটা কোথায়? তার মধ্যে কোনো ফ্রিকোয়েন্সি টার্ম নেই, শুধু কেবিটি। না, ব্যাপারটা অতটা হাসাহাসি না। আমি তো এখন আমরা ওই একটু বেশি মানে শিক্ষিত হয়ে গেছিল, ভাবি যে কেন নিউ ওয়েভ ফাংশন হবে না। তখনকার দিনে লোকে তো ভাবতেই পারতো না যে কোয়ান্টাম বলে কিছু আছে। তারা ধরে নিয়েছিল যে শুধুমাত্র ওই ক্যাভিটি আছে, তার মধ্যে পার্টিকেল গুলো নাড়াচাড়া করছে, যদি রেডিয়েশন ভিতরে এসে পড়ে তখন তার মধ্যে নাম্বার অফ অসিলেটর গুলোকে আমি ক্যালকুলেট করবো এইভাবে, 8π⁴c³ d⁻, কিন্তু এনার্জিটা হবে সবসময় কেটি। ক্লাসিক্যাল থিওরি ওটাই বলেছে। এর মধ্যে হাসির কিছু নেই, কিন্তু প্রবলেমটা হয়েছিল খুব সিরিয়াস প্রবলেম, যে কোথায় মিলছিল না, লো ওয়েভলেন্থ বা হাই ফ্রিকোয়েন্সি রিজিয়নে এটা ফেল করে যাচ্ছে, মানে ক্লাসিক্যাল থিওরি অ্যাপ্লাই করা যাবে না। তখন কিছু কিছু ফিজিসিস্ট, ম্যাক্স প্ল্যাঙ্ক, ম্যাক্স বর্ন, সামারফিল্ড, খুব বিখ্যাত নাম এগুলো, আইনস্টাইন অবশ্যই, হার্টস, কম্পটন, আরো অনেক, ওদিকে প্রচুর সায়েন্টিস্ট, তারা বিভিন্ন রকম এসব কাজকর্ম করে এইটা খুব স্ট্রাইকিং ফিচার হয়ে গেছিল আর কি, যে কেন এক্সপ্লেন করা যাচ্ছে না, প্রবলেমটা কোথায়। আমরা নিশ্চয়ই ক্যালকুলেশন যে প্রপার্টিটা কেবিটি, এই ফ্যাক্টরটার মধ্যে প্রবলেম থাকতে পারে, ওকে এটা অ্যাজিউম করলো, কারণ 8π⁴c³ ইজ এ ফিক্সড কোয়ান্টিটি। ভিতরে যে ওয়েভটা এসে পড়ছে আর যে নড়াচড়া করছে তাদের নাম্বারটা ক্যালকুলেট করাটা দেখলে অনেকবার ক্যালকুলেশন করেও 8π⁴c³ থাকছে, রেজোনেন্স দিয়েই অবশ্যই। তাহলে কি অ্যাভারেজ এনার্জি ক্যালকুলেট করতে কি প্রবলেম হচ্ছে কেবিটি? কিন্তু ক্লাসিক্যাল ফিজিক্স তো তাই বলে আসছে আমাদের, কেবিটি কেবিটি কেবিটি। সেই সময় প্ল্যাঙ্ক একটু অঙ্ক টঙ্ক করছিল, এটা সব জায়গাতে বলা আছে, যে কোনো বই তুমি পড়তে পারো। ইট ওয়াজ অ্যান অ্যাক্সিডেন্টাল কেস। প্ল্যাঙ্ক অঙ্ক করতে 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 হঠাৎ করে একটা ফ্যাক্টর পেয়ে গেছিল এইচ, এবং ও বলেছিল, এটা ভীষণ ইম্পর্টেন্ট অ্যাজাম্পশন, এই মানে কোশ্চেনটাও লিখে রাখিস, স্টেট দ্য বেসিক অ্যাজাম্পশন অফ প্ল্যাঙ্ক হাইপোথেসিস, স্টেট দ্য বেসিক অ্যাজাম্পশন অফ প্ল্যাঙ্ক হাইপোথেসিস রিগার্ডিং ব্ল্যাক বডি রেডিয়েশন। অ্যাক্সিডেন্টালি প্ল্যাঙ্ক এক্সপ্লেন করে ফেলেছিল, তারপরে সে কিছু হাইপোথেসিস দিল, যে আমি তো অ্যাক্সিডেন্টালি মিলিয়ে দিলাম অঙ্কটাকে, মিলিয়ে দিয়ে লাভ কি হলো, মিলিয়ে দিয়ে আমি দেখলাম যে হ্যাঁ অঙ্ক তো মিলে যাচ্ছে, কিন্তু আমার তো ফিজিক্স দরকার, আমি কি করে এক্সপ্লেন করব। হাইপোথেসিস গুলো কি কি? প্রথম পয়েন্টটা তো সে আগের পয়েন্টটাই ছিল, যে ইনসাইড দ্য ব্ল্যাক বডি অর অন দ্য ব্ল্যাক বডি সারফেস দেয়ার আর কি আছে, ওই অসিলেটর গুলো বসে আছে, ঠিক আছে, তারা অসিলেট করছে। অবশ্যই যখন রেডিয়েশন এসে পড়ছে বা ছাড়বেও, সে কোনগুলোকে অ্যাবজর্ব করবে, আন্ডার দ্য কন্ডিশন অফ রেজোনেন্স, যার সঙ্গে ওর ম্যাচিংটা হবে। সেই ম্যাচিং এর জন্যই কিন্তু তুমি এই ফ্যাক্টর গুলো পাও, 8π⁴c³ এই ফ্যাক্টরটা পেয়ে যাও, নাম্বার অফ অসিলেটরস, সেটা দু জায়গাতেই সেম। কিন্তু কিন্তু সবচেয়ে আসল ঝামেলাটা হবে ক্যালকুলেশন ইন এপসাইলন অ্যাভারেজ।
মানে অ্যাভারেজ এনার্জি পার অসিলেটর যেটা র্যালে জিন্স ভেবেছিল, দ্যাট ইজ এন্টায়ারলি ডিফারেন্ট দ্যাট ওয়াজ অ্যাজিউমড বাই প্ল্যাঙ্ক। প্ল্যাঙ্ক বলল ঠিক আছে, নাম্বার অফ অসিলেটর আমি একইভাবে ক্যালকুলেট করব। প্রবলেমটা কোথায়? র্যালে জিন্স বা ক্লাসিক্যাল ফিজিক্স ধরে নিয়েছিল যে the energy absorbed or radiated by the oscillators on the cavity may be anything, তাই না? কোনো বাদ বিচার থাকবে না, যা খুশি অ্যাবজর্ব করতে পারে, যা কিছু এমিট করতে পারে। প্ল্যাঙ্ক বলল না, এইরকম হবে না, এইরকম হবে না। যেটুকুন এনার্জি অ্যাবজর্ব বা এমিশন করবে, যেটুকুন এনার্জি অ্যাবজর্পশন বা এমিশন করবে বাই দা ওই কাল্পনিক অসিলেটর গুলো, সেগুলো হবে NH। এটা আমরা ছোটবেলায় পড়ে এসেছি। মানে ভাব যে আজকে এরকম করোনা চলে এসছে, করোনার মধ্যে যদি ব্ল্যাক বডি রাখতো, ব্ল্যাক বডি বলতো যে আমি এই কটা এনার্জি নেব, মানে আমি সিলেক্টেড কিছু নেব। আগে যখন ছিল তখন করোনা মানতো না, সব খেয়ে নিত। এখন কিন্তু মানে এইভাবে ভাবতে পারি যে করোনা বাদ দিয়ে বাকি ভালো জিনিসগুলোকেও নিচ্ছে। মানে আজকাল লোকে এই কথাও বলে যে কোয়ান্টামের সঙ্গে যেন করোনার সিচুয়েশনটারও মিল আছে। যাই হোক, সেটা পরের কথা। আমি আবার বলছি, কোন কোন এনার্জি গুলো অ্যাবজর্ব করবে? যেগুলো হবে হচ্ছে ইন্টিগ্রাল মাল্টিপল অফ এইচ ইনটু নিউ। এটা হচ্ছে ফ্রিকোয়েন্সি অফ দ্য রেডিয়েশন এমিটেড বা অ্যাবজর্ব। এইচটারই আমরা নাম দিই হচ্ছে, সেই নামটা প্ল্যাঙ্কই বার করেছিল। একটা অদ্ভুত এই নাম্বারটাও পেয়ে গেছিল অঙ্ক করতে। গ্রাফের মধ্যে ওই ভ্যালুটা না বসালে পরে গ্রাফটা মিলছিল না, সোজা কথা। ভ্যালুটা নিশ্চয়ই মনে আছে, 6.626 জুলস থেকে অ্যাঙ্গুলার মোমেন্টামের ডাইমেনশন। সেগুলো কেন হয় সেগুলো পরে আসবে। এইচ আর নিউ এই দুটোকে প্রোডাক্ট করলে পরে আমরা সবসময় এনার্জি পাই, তুমি কষে দেখতে পারো। আর এনটা হলো ইন্টিগ্রাল মাল্টিপল, দ্যাট ইজ এন রানস ফ্রম 0, 1, 2 এন্ড সো অন। লোকে একটা খটকা প্রথমে লেগেছিল যে 0, ভুল করছি না তো? 0 ইনটু এইচ নিউ মানে তো 0। তাহলে 0 এনার্জি অ্যাবজর্ব বা এমিটেড। হ্যাঁ, তার মানে দেখো, বোঝো, কোটি ওয়েভলেন্থ এসে পড়ছে বা কোটি ফ্রিকোয়েন্সি এসে পড়ছে, আর যখন ছাড়ছে এমিশন তখনও কোটি ছাড়ছে, কোটি ফ্রিকোয়েন্সি ছেড়ে দিচ্ছে। জিরোটাকে পরে বলছি। অ্যাকর্ডিং টু প্ল্যান শুধু সেইগুলোকেই ছাড়বে বা সেইগুলোকেই নেবে তাদের যেসব ওয়েভলেন্থ, যেসব এনার্জি গুলো হবে হচ্ছে এইচ নিউ, 2H নিউ, 3H নিউ, 4H নিউ। তার মানে একটা মনে করো এই চারটে রেডিয়েশন এসে পড়লো, এরকম এসে পড়লো, দেখা যাচ্ছে তো? এখানে অনেকগুলো পার্টিকেল বসে আছে, এই ইয়েগুলো অসিলেটর গুলো কেঁপে যাচ্ছে ব্ল্যাক বডির মধ্যে। ধর এই যে পড়ছে এসে, এটার ফ্রিকোয়েন্সিটা হচ্ছে নিউ, সঙ্গে সঙ্গে এইচ গুণ করে দে, হয়ে গেল এনার্জিটা এইচ নিউ। এগুলোর মধ্যে দেখা গেল এইটার এনার্জিটা হচ্ছে এইচ নিউ, কারণ এরাও তো কাঁপছে। তাহলে একমাত্র কিন্তু এখান থেকে এটাকে অ্যাবজর্ব করবে। বাকিগুলো দেখা গেল এটা 2H নিউ, এটা হলো 3H নিউ, এরা দুজন কিন্তু একে অ্যাবজর্ব করবে না। কিন্তু যদি এই দুটো ওয়েভের এনার্জি হয় হচ্ছে 2H বা 2 নিউ আর 3 নিউ হয় ফ্রিকোয়েন্সি, তাহলে কিন্তু আবার এই দুটো অসিলেটর এই দুটোকে অ্যাবজর্ব করবে। তার মানে বোঝা যাচ্ছে সবাইকে অ্যাবজর্ব করবে না। রেজোনেন্স কন্ডিশন তো ফলো আপ করতেই হবে, যার সঙ্গে ম্যাচ করবে তার সঙ্গে অ্যাবজর্ব করবে। এবার রেজোনেন্সটা হবে ইন টার্মস অফ এনার্জি। যেসব অসিলেটরে এনার্জি গুলো এরকম, তারাই শুধু সেগুলোকে অ্যাবজর্ব করবে। আর জিরো মানে কি? জিরো মানে কোনো কিছুই অ্যাবজর্পশন বা এমিশন হবে না। তুই বলতেই পারিস স্যার এরকম যদি হয় যে এইচ নিউ 2H নিউ করে পাচ্ছি না, 1.5H নিউ 3.5H নিউ এগুলো পড়ছে না, তখন ওইগুলো একটাও অ্যাবজর্ব বা এমিশন হবে না। মানে এর ভেতরে 1.H নিউ 3.H নিউ থাকতেই পারে না, পড়তে পারে কিন্তু 1.H নিউ 3.H নিউ। যেগুলো পড়ছে এসে বাইরে রেডিয়েশন, তার উপর তো আমার কন্ট্রোল নেই, সেগুলো যা ইচ্ছা খুশি হতে পারে। কিন্তু ভেতরে যেগুলো বসে আছে অসিলেটর গুলো, তারা কিন্তু যা ইচ্ছা খুশি অ্যাবজর্ব বা এমিশন করবে না। তারা কোনগুলো করবে? একমাত্র H নিউ, 2H নিউ, 3H নিউ, এইগুলো। কোনো ফ্র্যাকশনে হবে না কিছু। আর যদি শুধুমাত্র ফ্র্যাকশন, তখন এই কোশ্চেনটা উঠবেই, যদি শুধু ফ্র্যাকশন এসে পড়ে
তাহলে কিছুই অ্যাবজর্ব বা এমিশন হবে না, জিরো। ওটা তাহলে তো জিরো। zero। জিরোটার মানে কি বোঝা গেল কেন জিরো আমরা লিখি? হ্যাঁ জিরো মানে কোনো কিছু হচ্ছে না, সেটা আমার হাতে তো ছিল না। এমনই পড়েছে রেডিয়েশন যেগুলোর ইন্টিগ্রাল মাল্টিপল রেডিয়েশন পড়েনি। দু তিনটে বেসিক অ্যাজাম্পশন, কিন্তু প্রথম অ্যাজাম্পশনটা একই রকম প্ল্যাঙ্কের, যে ওই অসিলেটর গুলো আছে তারা কেঁপে যাচ্ছে। সেকেন্ড হচ্ছে রেজোনেন্স হবে যখন যখন ম্যাচ করবে ফ্রিকোয়েন্সি, তখনই একমাত্র অ্যাবজর্পশনটা হবে। কিন্তু এবার ফ্রিকোয়েন্সি ম্যাচিং ঠিক না, এনার্জি ম্যাচিংটা হবে। 3 নম্বর পয়েন্টটা ইম্পর্টেন্ট, কি করে এনার্জি ম্যাচিংটা হবে? এইভাবে এনার্জি গুলোকে থাকতে হবে যে রেডিয়েশনটা এসে পড়ছে। অর্থাৎ সব রকম কন্টিনিউয়াস এই জিনিসটা থাকবে না। এই যে কথাটা আমরা লিখি না, সব রকম মানে হচ্ছে কন্টিনিউয়াস। কন্টিনিউয়াস রেডিয়েশন আমরা কনসিডার করতে পারবো না। কন্টিনিউয়াস রেডিয়েশন হচ্ছে, কিন্তু কন্টিনিউয়াস এমিশন বা অ্যাবজর্পশন তুমি কনসিডার করতে পারবে না। তার বদলে তোমাকে ধরতে হবে এমিশন বা অ্যাবজর্পশনটা হচ্ছে ইন ডিসক্রিট নেচার। জাস্ট কতগুলো জিনিসকে অ্যাবজর্ব বা এমিট করতে পারবে, সবগুলোকে না। এই যে যেগুলোকেও অ্যাবজর্ব বা এমিট করছে, তাহলে ডিসক্রিট ডিসক্রিট ভেঙে ভেঙে যেন যাচ্ছে। আসলে ভেঙে ভেঙে না, মানে যেটা এসে পড়ছে তাকে আমি বলছি যে একটা সার্টেন জিনিস এসে পড়লো, ওটাকেও অ্যাবজর্ব করলো। তাহলে অনেকগুলো এসে একসঙ্গে মনে কর পড়ছে গায়ে 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 গায়ে। একটাই মনে কর অসিলেটর বসে আছে, ধর এখানে 1.5 নিউ এইচ নিউ, 3.5 এইচ অনেকে আছে, কিন্তু ওই এই সিস্টেমটার মধ্যে থেকে এটা কি, এটা সিস্টেম অফ রেডিয়েশন অফ ওয়েভলেন্থ, ও একটাকে সিলেক্ট করবে যার সঙ্গে ম্যাচ পাবে হচ্ছে এন এইচ নিউ। বোঝা যাচ্ছে জিনিসটা? সহজভাবে ভাব, মনে কত ব্ল্যাক বডিটার মধ্যে একটা মাত্র অসিলেটর আছে, কিন্তু অনেক রেডিয়েশন এসে পড়ছে। ও কোনটাকে সিলেক্ট করবে? যেটা সাথে ম্যাচিং হবে সেটাকেও সিলেক্ট করবে, যে রেডিয়েশনটার ফ্রিকোয়েন্সি দেখে সিলেক্ট করবে না, সিলেক্ট করবে এনার্জি দেখে সিলেক্ট করবে, এনার্জি দেখে। যার এনার্জিটা হবে হচ্ছে এইচ নিউ। এই জন্যই বলা হলো যে এনার্জিটাকে এবার ধরে নেওয়া হলো, এনার্জি নিয়ে সব কথা বললো, কিন্তু প্ল্যান এনার্জিটাকে আর কন্টিনিউয়াস ধরে নিল না। মানে পড়ছে কিন্তু সব কন্টিনিউয়াসলি, কিন্তু যেহেতু সিলেকশনটা হচ্ছে ডিসক্রিটলি, তাই কন্টিনিউয়াস কথাটা ইউজই আর করা হবে না। বলা হলো এই সিলেকশন অফ অ্যাবজর্পশন অর এমিশন উইল বি ইন এ ডিসক্রিট ম্যানার, অর ইন আদার ওয়ার্ডস প্ল্যাঙ্ক বলেছিল, এটা আমি বলছি না, প্ল্যাঙ্ক বলেছিল যে এনার্জি অ্যাবজর্পশনটা বা এমিশনটা ইন এ ডিসক্রিট ম্যানার হবে। আর এই ডিসক্রিট এনার্জি ভ্যালুগুলোকেই প্ল্যাঙ্ক নাম দিয়েছিল, কি নাম দিয়েছিল? কোয়ান্টা। একদম ছোটবেলায় আমরা পড়েছি, জার্মান নাম থেকে আসে, এগুলোরই প্ল্যাঙ্ক নাম দিয়েছিল কোয়ান্টা। তার মানে কোয়ান্টা হচ্ছে আর কিছুই না, প্যাকেট। কিন্তু এটা তুমি কোনোদিন মানে ভুল শিখবে না যে প্যাকেট প্যাকেট কিন্তু এনার্জি পড়ছে না। তুমি যখন আলো ফেলবে বা হিট করবে, তখন কিন্তু প্যাকেট প্যাকেট করে তুমি ফেলো কি না, ওটা ওয়েভ। হ্যাঁ, তুমি কি টর্চ জ্বালাচ্ছ নেবাচ্ছ তা না, কিন্তু না, ওই হিসাবেই আসবে। হ্যাঁ, তুমি সব রকম ফেলছো। ও কি অ্যাবজর্ব করবে এমিট করবে সেটা হবে অ্যাজ এ প্যাকেট, এটা সিলেক্টিভ। ক্লিয়ার হলো কি হলো না? প্রথম কথা হচ্ছে এইটা। কথা হলো এবার ধর একটা অসিলেটর এইচ নিউ অ্যাবজর্ব করলো, আয়োজন করলো, বা মনে কর 5টা অসিলেটর এইচ নিউ করে অ্যাবজর্ব করে এলো। তুই তো জানিস না ভিতরে কি হচ্ছে আদৌ। 10 জন মিলে অ্যাবজর্ব করলো 2 এইচ নিউ, 20 জন মিলে অ্যাবজর্ব করলো 5 এইচ নিউ, আবার 3 জন মিলে অ্যাবজর্ব করলো 100 এইচ নিউ। এরকম যখন অনেক কাণ্ড ভেতরে হচ্ছে, তোকে তো আবার সেই অ্যাভারেজটা ক্যালকুলেট করতে হবে বাবা। কতটা অ্যাভারেজ এনার্জি অ্যাবজর্ব বা এমিট হলো, মানে কতটা এনার্জি অ্যাবজর্ব বা এমিট হলো, তোমাকে তো অ্যাভারেজটা ক্যালকুলেট করতে হবে, তাই না? বোঝা যাচ্ছে কেন অ্যাভারেজটা করবো আমরা আবার? ক্লাসিক্যাল অ্যাভারেজটার মানে অন্য, এবারেও কিন্তু অ্যাভারেজটার মানে কিন্তু একটু অন্য, কিন্তু অ্যাভারেজ সময় করতেই হবে। কারণ কে কোনটা করবে তো অ্যাবজর্ব ইন্টিগ্রাল মাল্টিপলে, কিন্তু কে কত মানে কতগুলো কতটা করে করছে তুমি জানো না। তাই জন্য তোমাকে আবার অ্যাভারেজ করতে হবে। তাহলে আবার তোমার দেখো এই যে ফ্যাক্টরটা আমি লিখেছি 8 পাই, এবার ভালো করে দেখো এই জায়গাটা, অ্যাভারেজ দু জায়গাতেই তোমায় করতে হবে। এই দিকটা দেখো, এই যে ফার্স্ট ব্র্যাকেট টার্মটা 8 পাই নিউ স্কয়ার বাই সি কিউব ডি নিউ, এটা কিন্তু আগের মতোই ছিল, এটা একই রকম নাম্বার অফ
oscillators in the frequency range nu to du plus d nu, রেজোনেন্স কন্ডিশন, এগুলোই অ্যাবজর্ব করবে, এমিট করবে। কিন্তু অ্যাভারেজ ভ্যালু যত পরিমাণ টোটাল অ্যাবজর্ব হলো আমি গুনতে পারবো না, আমাকে অ্যাভারেজ করতে হবে। সেইটার এক্সপ্রেশন পুরোপুরি চেঞ্জ, অদ্ভুত একটা এক্সপ্রেশন। আগে ছিল কে বি ইন্টু টি ক্লাসিক্যালি, প্ল্যাঙ্ক বসে দেখালো, আমি এটা পরে করাবো একদিন, অন্যদিন, এটা হবে না এত তাড়াতাড়ি, আমার কাছে টাইম আছে, আমি ঠিক করে দেখিয়ে দেবো, ঠিক আছে? Yes, sir. এইরকম ধরে নাও যে অ্যাকর্ডিং টু প্ল্যাঙ্ক the average energy of the oscillators or the average absorbed or emitted energy by the oscillators according to Planck, এটা কিন্তু আর কেভিটি না, এটা হচ্ছে h nu, কি লিখেছি উপরে আছে h, নিচে কি আছে e to the power E h to nu the by power h nu by kt minus 1. -1, মানে এটা e to the power এর মাথায় আছে h, -1 টা মানে এরকম কি, এটা কিন্তু এইটুকুন শুধু ব্র্যাকেটে, হ্যাঁ হ্যাঁ টোটালটা থেকে -1, হুম। এইটুকুন বলে প্ল্যান ছেড়ে দিল, আর কিছু বললো না। আমাদের কি পেতে হবে, আমাদের কিন্তু একটা সমস্যা আমরা পেয়েছিলাম যে আমাদের দেখতে হবে যে কার্ভটাকে এক্সপ্লেন করবে কিনা। মানে কার্ভটাকে যদি এক্সপ্লেন করতে হয় তাহলে আমাকে দুটো লিমিটিং কেস দেখতে হবে। একটা লিমিটিং কেস কি, যখন নিউ টেন্ডস টু 0, মানে যখন ল্যামডা টেন্ডস টু ইনফিনিটি, আর যখন নিউ টেন্ডস টু ইনফিনিটি মানে ল্যামডা টেন্ডস টু 0। তার আগে তোমরা একটা কোশ্চেন লিখে ফেলো যে রিরাইট, এটাকে বলা হয় প্ল্যাঙ্কস ল অফ ব্ল্যাক বডি, প্ল্যাঙ্কস ল অফ ব্ল্যাক বডি রেডিয়েশন। সব ডেরিভেশন কিন্তু পরীক্ষায় থাকতে পারে, হ্যাঁ। প্রথম কোশ্চেন রাখবে ডিরাইভ রেলে জিন্স ল, হোয়াট ইজ দ্য, আমি এই কোশ্চেন গুলো, আচ্ছা কোশ্চেন টাইম করো না, এক সময় একটু লিখে পাঠিয়ে দেবো কাগজে, এখন মনে রাখো কোশ্চেনটা যে ডিরাইভ প্ল্যাঙ্কস ল অফ ব্ল্যাক বডি রেডিয়েশন, এন্ড অ্যাজাম্পশনটা অবশ্যই। আর তারপরে কোশ্চেন কি আসতে পারে, বা তুমি এইভাবে ভাববে রিরাইট প্ল্যাঙ্কস ল ইন টার্মস অফ ওয়েভলেন্থ, পারবে না লিখতে? হাতে লিখ দেখি, হাতে একটু এটা করে ফেল দেখি ফটাফট, এটা এক্ষুনি কর। শুধু ধরে নিবি হচ্ছে সি ইকুয়াল টু নিউ ল্যামডা, আগের মতো সি ইকুয়াল টু নিউ ল্যামডা। তাহলে এখানে নিউ ল্যামডা ডি ল্যামডা কত হবে বল দেখি। স্যার বলছি যে আমাদের পরীক্ষা কি একসাথে হবে? তাই তো শুনছি। তো অনেক চাপ হয়ে যাবে একবারে, কতগুলো 9টা পেপার ধরেই রাখো। হ্যাঁ, তারপরে আবার পাসের পেপার গুলো আছে, তারপরে পাসের পেপার আছে। হ্যাঁ হ্যাঁ। এখন যখন হাতে ছাত্রী থাকবে তো তার হয়েই গেল না। শোনো, এত তো তুমি যেমন একা দিচ্ছ, সবাই তো একই প্রবলেমে পড়ছে, মানে দার্জিলিং থেকে শুরু করে কলকাতা অবধি সবারই। হ্যাঁ সবাই। সুতরাং এটা ভয় পেয়ে লাভ নেই। আর সেকেন্ড কথা হচ্ছে, আমার ম্যাথমেটিক্যাল ফিজিক্সের পেপারে তো আমি কমপ্লিট তাহলে হয়ে গেছে, কমপ্লেক্সটা ফুরিয়ার ট্রান্সফর্ম, আর তোমরা বললে ম্যাট্রিক্সটা পেরে যাচ্ছ। হ্যাঁ তাহলে আমরা এখন যেটুকুন সময় ধরে নিচ্ছি, আমরা জুন মাসে কলেজটা খুলবে, তার আগে আমরা এইটুকুন এগুলো একটু কভার করে নিই, কোয়ান্টামটা ভালো করে। হ্যাঁ ঠিক আছে। আর মাঝে মাঝে যদি আমার অঙ্ক করতে ইচ্ছা হয়, তোমার মানে আমার যদি ইচ্ছা হয় একটু, তাহলে আমরা ম্যাথমেটিক্যাল ফিজিক্সটা রিভাইজ দেবো। আর তারপর দেখা যাক, যদি কলেজ খোলে তাহলে তখন নেক্সট সেমের পড়াটা শুরু হবে। তবে আমার পার্সোনালি মনে হয় খুব মুশকিল আছে গো। কারণ দেখো, মানে তোমার বাবা মাই বলো, ইভেন আমার বাবা মা বলো, মানে সবাই ভয় পাবে বাচ্চাদের পাঠাতে স্কুলে বা কলেজে। হ্যাঁ এটা কিন্তু খুব সিরিয়াস। তাই আমার যতদূর মনে হয়, যদিও রেকর্ডিং এটা হচ্ছে, তাছাড়া এটা আমার মনে হচ্ছে, আমার পার্সোনালি, যে সবকিছু মনে হচ্ছে এরপর না অনলাইন হয়ে যাবে সবকিছু। তাছাড়া আমাদের কলেজের সামনে চ্যাংয়ের হাসপাতালে তো, হ্যাঁ এটা তো ভীষণ, এটা তো নিয়ে বাড়িতে সবসময় কথা হচ্ছে। তুমি ওটা তুমি, আমি না হয় ওটাও ছাড়লাম যে ওই জায়গাটা হচ্ছে একটা, সবাই সবসময় ডিসইনফেক্টেন্ট হয়ে আছে, মানে তুমি ওটাকে বাদ দাও, নেই মনে করো তবুও। কারণ একটা ইনসিডেন্ট খুব ইম্পর্টেন্ট এখানে, আমি নাম বলবো না সেই অফিসটার বা কিছু, এটা একটা বড় মাপের একটা অফিস, তারা ডিক্লেয়ার করে দিয়েছে অলরেডি যে আপ টু 2025 সপ্তাহে একদিন করে আসতে হবে। 2025 অব্দি বলেছে, বুঝতে পারছো? মানে এখন তো বন্ধই, যখন খুলবেও তারপরেও 2025 অব্দি একদিন করে যাবে, বাকিটা সময় ঘর থেকে কাজ করবে।
যাই হোক, যেটা আমাদের হাতে নেই আমরা ভাববো না, আবার ফিরে এসো তাড়াতাড়ি এটার মধ্যে। কি হবে দেখা যাক। কোয়ান্টাম ফিজিক্সটা বরং অনলাইন ক্লাসটা মোটামুটি খারাপ লাগছে কি? না স্যার। না না স্যার। স্যার। আমার তো তোমাদের বলতে নেই, তোমরা কিন্তু ক্লাস একটু কমই করো কলেজে, যেহেতু একটু সত্যি কথা বলে তোমরা টিউশন পড়ো আর কি, ঠিক আছে আমি মানছি। হ্যাঁ হ্যাঁ, কিন্তু এখন একটু দেখতে মানে ক্লাসটা করিয়ে কিন্তু আমারও ভালো লাগছে। আর বুঝতে তো পারছো অল্প অল্প নাকি? খুব তো ঝামেলা মনে হচ্ছে না? না স্যার। একটু বাড়িতে পড়ো মন দিয়ে। এখানটা দেখো, মানে এটা কি ক্লিয়ার করতে পারলাম যে কোথায় ক্লাসিক্যাল প্রবলেম ছিল আর কোথায় কোয়ান্টামটা কেন হেল্প করছে? হ্যাঁ স্যার। তাহলে এবার তুমি ল্যামডা দিয়ে লিখে ফেলবে ইকুয়েশনটা। কেমন আসবে দেখবে, এইরকম একটা ইকুয়েশন আসবে, 8 পাই HC, নিচে মনে হয় ল্যামডা টু দি পাওয়ার 5 আসবে। 5 হ্যাঁ, ডি ল্যামডা থাকলো, আর এদিকে ই টু দি পাওয়ার HC বাই ল্যামডা KT হবে, HC বাই ল্যামডা KBT -1। সোজা এটা চেক করলে দেখতে পাবে, তুই কোনো অসুবিধা নেই, মানে পাওয়ার 5 এ চলে আসলো এখানটা, আর কিছুই না। আমি মুছছি, আমার দরকার নেই এত কিছু এখন, মানে এটা তুমি ভেবে রাখবে বা হাতে করে নেবে। রিরাইট দ্য এক্সপ্রেশন। এটা দেখো, বলো যদি নিউ টেন্ডস টু 0 হয় তাহলে কত হচ্ছে ইউ নিউ ডি নিউ? জিরো না। স্যার কোয়েশ্চেনটা বলুন না স্যার আবার। হ্যাঁ, বললাম যে আমি এবার ভেরিফাই করব যে আমার যে কার্ডটা ছিল, হ্যাঁ। হ্যাঁ, সেটা হুম। এত তো কঠিন করে প্ল্যান বললো শুনলো, তা আদতেও ওই হ্যাঁ। হয়েছিল। কোথায় প্রবলেমটা হয়েছিল? ওয়েভলেন্থে। ওই ল্যামডা Correct. টেন্ডস টু নিউটনস টু ইনফিনিটিতে। হ্যাঁ, সেগুলো সলভ করতে পারছে কিনা। তা প্রথম চেক করে নিই আমাদের যে নিউ টেন্ডস টু 0 তে কি আছে। নিউ টেন্ডস টু 0 যখন করবে, দেখো মন দিয়ে জিরো এই জায়গাটা দেখো ভালো করে, যখন নিউ টেন্ডস টু 0 তার মানে h নিউ বাই kBt এটা খুব ছোট কোয়ান্টিটি ই টু দি পাওয়ারের মাথায়। হ্যাঁ। তাহলে তুমি সিরিজ এক্সপেনশন করো, তাই তুমি কি পাচ্ছ, এই ফ্যাক্টরটাকে রাখলাম, এটাকে রাখলাম, তুমি এটাকে তাহলে লিখবে হচ্ছে, শুধু ফার্স্ট টার্মটাকে রেখে দাও, h নিউ বাই kBt রাখো, আর -1 করো। কেন করছি বোঝা গেল? হ্যাঁ। ই টু দি পাওয়ার x, x ইজ ভেরি স্মল, তাহলে 1 প্লাস x। হ্যাঁ। ঠিক আছে ঋত্বিক? হ্যাঁ। হ্যাঁ। হ্যাঁ স্যার। 1 1 কেটে দে, আর কি কাটবে? h নিউ কাটলো, কেভিটি থাকবে অনলি। তাহলে কি থাকলো? কেবিটি। KBT। তুই কোনটা পেয়ে গেলি? তুই আবার কি পেয়ে গেলি? ক্লাসিক্যাল। আজ র্যালিজেন্স ল, ক্লাসিক্যাল, যার মধ্যে শুধুমাত্র নিউ স্কোয়ার আছে। আর এবার তুই নিউটাকে 0 বসা, ইউ নিউ ডি নিউ তো 0 হবেই। দেখ একই সঙ্গে আমি প্ল্যাঙ্কস ল থেকে র্যালিজেন্স লটাকেও ডিরাইভ করে ফেললাম। বোঝা গেল কি করে করছি? ডিরাইভ র্যালিজেন্স ল ফ্রম প্ল্যাঙ্কস ল, জাস্ট এইভাবে করব, নিউটাকে খুব ছোট ধরে নিয়ে, এন্ড চেক দ্যাট প্ল্যাঙ্কস ল। এটা আমি চেক করে ফেললাম তো যে নিউ খুব ছোট হলে পরে অবভিয়াস ওরা তো আগেও ঠিক রেজাল্ট দিয়েছিল, এখনো ঠিক রেজাল্টই দিচ্ছে। হ্যাঁ। মুশকিলটা অন্য জায়গাতে। যদি বড় হয় খুব, তাহলে কি করব বলো, বুদ্ধি কেমন দেখি। আমি তাহলে ওপরে গুলো একটু মুছি এবার, এত নিচে আর লেখা যাচ্ছে না, উপরে গুলো মুছি। আর এটাকে একটু কায়দা করে এবার লিখি এইভাবে, একই লেখা, ইউ নিউ ডি নিউ 8 পাই h বাই c কিউব, মানে কনস্ট্যান্ট টার্মটাকে বাইরে রাখলাম, 8 পাই h বাই c কিউব
নিউটাকেও রাখ, এদিকে শুধু রাখ হচ্ছে দেখ এখানে একটা নিউ স্কোয়ার আর নিউ আছে, তাহলে নিউ কিউব হয়ে যাবে, হুম আর এইচ নিউ ই টু দি পাওয়ার এইচ নিউ বাই কেভিটি মাইনাস 1। ঠিক আছে? হুম তুই কোন কেসটা চেক করবি? তুই চেক করবি নিউ যখন খুব বড়, নিউ যখন খুব বড়। দেখ নিউ যদি খুব বড় হয় তাহলে এইচ নিউটাও খুব বড়, মানে এইচ নিউ বাই কেভিটি আমি তো আগে ছোট ধরেছিলাম, সো দ্যাট ইজ ভেরি ভেরি গ্রেটার দ্যান 1। হুম তাহলে এই যে ই সিরিজটা আছে, আমি যখন প্রথমে ছোট ধরেছিলাম তখন ধরেছিলাম ই টু দি পাওয়ার এক্স মানে হচ্ছে শুধু 1 প্লাস এক্স। হুম আমি এক্স স্কোয়ার এক্স কিউব নিইনি, কারণ সেগুলো আরো ছোট হয়ে যাবে। কিন্তু হ্যাঁ যখন তোমার এক্সটা অনেক বড়, অর্থাৎ ই টু দি হুম। পাওয়ার হুম। এক্স যখন এক্সটা অনেক বড়, এক্স ইজ ভেরি ভেরি গ্রেটার দ্যান 1, তখন কিন্তু তুমি বাদ দিতে পারবে না, তখন 1 প্লাস এক্স স্কোয়ার বাই ফ্যাক্টোরিয়াল 2 প্লাস এক্স হুম। কিউব বাই ফ্যাক্টোরিয়াল 3, অ্যাটলিস্ট এই 4টে টার্ম লেখো এখানে ভেঙে ভেঙে। সবাই সবাই একটু ভেঙে ভেঙে লেখো। মানে এক্স মানে কত? এইচ নিউ বাই কেভিটি। হুম আর 4টে টার্ম লেখার পর একটা কাজ করবে, 1 আর 1 তো কেটে গেল, ঠিক আছে, 1 আর মাইনাস 1, এই যে উপরে নিউ কিউব আছে না, হুম হ্যাঁ সেই নিউ কিউব দিয়ে ডিভাইড করে দাও উপর নিচে। তাহলে আমার এখানে থাকবে হচ্ছে 8 পাই ডি নিউ বাই সি কিউব। আমি ডিভাইড করার পর দেখছি ব্যাপারটাকে, উপরে 1 থাকলো। দেখো প্রথম যে টার্মটা, এখানে আমি ওই কেভিটি ফেভিটি আর লিখছি না, এইচ বাই কেভিটি, 1 বাই নিউ স্কোয়ার হবে না? নিউ কিউব হ্যাঁ স্যার 1 বাই তুই দেখ চেক করে। মানে প্রথম টার্মটা এরকম বাংলাতে এরকম আছে, 1 প্লাস এইচ নিউ হ্যাঁ বাই হ্যাঁ প্লাস এইচ নিউ বাই কেভিটি হোল স্কোয়ার। তা আমি বারবার এইচ আর কেভিটি গুলোকে লিখবো না, আর 1 আর 1 তো ক্যান্সেল হয়ে গেল। হুম তাহলে তুই নিউ কিউব দিয়ে ডিভাইড করেছিস, তাহলে 1 বাই নিউ স্কোয়ার চলে আসবে না? হ্যাঁ পরের টার্মটা বল তো কত আসবে ওই ফ্যাক্টরটা বাদ দিয়ে, নিউ এর ফ্যাক্টর গুলো বল। 1 বাই নিউ 1 বাই নিউ, তারপরে 1 হয়ে যাবে তারপরেরটা, তারপরে এইচ বাই কেটি তার কিউব থাকবে তারপরেরটা কিন্তু নিউ টিউ থাকবে না, জাস্ট ওই ফ্যাক্টরটা না, থাকবে না। থাকলো কনস্ট্যান্ট। হ্যাঁ তারপরে থেকে নিউ তারপরে new এর, হ্যাঁ মানে একদম লড়া সিরিজের মতো হচ্ছে। হ্যাঁ হ্যাঁ তারপরে নিউ স্কোয়ার এগুলো থাকলো। আর লিখছি না, নিউ স্কোয়ার অব্দি রাখ। এবার তুই বলেছিস যে নিউটা কত খুব বড়, তাই না? হুম নিউ যদি খুব বড় হয় তাহলে প্রথম দুটো ফ্যাক্টর 1 বাই নিউ স্কোয়ার 1 বাই নিউ এটা ভ্যানিশ হয়ে গেল। হ্যাঁ এটা তো কনস্ট্যান্ট, ঠিক আছে। এবার নিচে কি পড়ে থাকলো? শুধু ফ্যাক্টর অফ নিউ প্লাস নিউ স্কোয়ার এইসব New. টার্মগুলো আছে। তার মানে আমার 8 পাই ডি নিউ বাই সি কিউব 1 বাই কি ফ্যাক্টর আছে, একটা কনস্ট্যান্ট টার্ম প্লাস কনস্ট্যান্ট ইন্টু নিউ প্লাস কনস্ট্যান্ট ইন্টু নিউ স্কোয়ার, এইসব টার্মগুলো। দেখো বুঝতে পারছো কিনা? হুম এইবার তো সোজা হয়ে যাচ্ছে। এই যদি কেস হয় তো নিউটা ইনফিনিটি, তাহলে এই পুরো ফ্যাক্টরটা এবার কি হয়ে গেল? ইনফিনিটি জিরো। এই সব জায়গায় তো ইনফিনিটি বসা নিউ এর জায়গাগুলোতে, মনে মনে। এখান থেকে এটা বুঝলি? প্রথম দুটো টার্ম বুঝতে পেরেছিস? এই যে হ্যাঁ। 1 প্রথম যে কাটলাম এই দুটো বুঝতে পেরেছিস তো?
হ্যাঁ 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 স্যার। তাহলে পরেরটা কি থাকলো? পরেরটা তো এই কনস্ট্যান্ট দিয়ে শুরু হলো, হ্যাঁ কনস্ট্যান্ট প্লাস ব্র্যাকেট দিয়ে নিউ প্লাস ব্র্যাকেট দিয়ে নিউ স্কয়ার এগুলো থাকবে। হ্যাঁ। আর তোর তো কন্ডিশন সেই একটাই। এবার তুই ভাবো ওকে, যদি নিউটা নিউটা এবার খুব বড় হয় তাহলে এর নিচের প্রতিটা টার্ম কি হয়ে গেল? সব ইনফিনিটি বসাবো। হ্যাঁ তার মানে হুম, এটা আর কিছুই না, আমি এবার এটাও মুছে দিচ্ছি। তার মানে দ্যাট ইজ ইকুয়াল টু 8 পাই ডি নিউ বাই সি কিউব ইন্টু 1 বাই ইনফিনিটি। হুম, সব তো ইনফাইনাইট। হুম হুম, হ্যাঁ আর 1 বাই ইনফিনিটি মানে কত? 0 ব্যাস। 0 তার মানে এই যে গ্রাফটা আমি ড্র করেছিলাম, এবার নিউ যখন কম তখন এটা পড়বে, নিউ যখন বেশি তখন এটা পড়ে আসবে। হ্যাঁ তাহলে প্রবলেমটা মিটলো? প্রবলেমটা মিটে গেল। হুম এবার ক্লিয়ার হয়েছে? হুম, হুম So Planck hypothesis completely removed the anomaly that was occurred in classical physics. ভালো করে এক্সপ্রেশন গুলো বাড়িতে এবার দেখো, টাইমার কমে এসছে, 10 মিনিটেরও কম আছে। আর এখান থেকে অনেক কোশ্চেন জিজ্ঞেস করে ওই সব ওয়াইন্স ল ল, আমি ওদিকে আর ঢুকবো না, কারণ আমার এই পেপারটার মেন উদ্দেশ্য ওগুলো তোমরা চেষ্টা করে বাড়িতে করার, কোশ্চেন গুলো রেডি করা, সেগুলো আমার লক্ষ্যটা তোমার হবে। আমার লক্ষ্যটা হচ্ছে একমাত্র কোয়ান্টাম ফিজিক্সটা থেকে কোয়ান্টাম মেকানিক্সে ঢোকা। তার মধ্যে আমরা একটা প্রথম সফল হলাম বা বুঝলাম যে কি করে ক্লাসিক্যাল থিওরি ব্ল্যাক বডি রেডিয়েশনটাকে এক্সপ্লেন করতে পারেনি, কিন্তু শুধুমাত্র ক্লাসিক্যাল থিওরি কি ছিল যে এনার্জি শুড বি কন্টিনিউয়াস আর যে কোনো ভ্যালু হতে পারে। হুম কোয়ান্টাম বলেছিল, প্ল্যাঙ্ক বলেছিল না কন্টিনিউয়াস হবে না, সিলেক্টিভ হবে। Discrete energy. শুধু সিলেক্টিভ না, হুম ডিসক্রিট ভ্যালু অফ এনার্জি ইন্টিগ্রাল মাল্টিপল অফ এইচ নিউ। তাই যদি করি পুরো ক্যালকুলেশন মিলে যাচ্ছে। তাহলে দুটো তিনটে এরপরে আমরা নেক্সট দিন আরো দুখানা এক্সপেরিমেন্ট দেখবো, ঠিক আছে? হুম, ক্লিয়ার হয়েছে এই অবধি? হ্যাঁ স্যার। হ্যাঁ, হ্যাঁ ঠিক স্যার, আছে, স্যার বলো। ওই যে আগে গ্রাফ যে করে, গ্রাফটাকে আগে প্রেডিক্ট করে না? হ্যাঁ, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তুমি কোনো এক্সপেরিমেন্ট করার আগে না, এক্সপেরিমেন্টের মানে গ্রাফ, মানে অনেক এক্সপেরিমেন্ট হয় আগে থেকে। বা তুমি যে মনে করো এক্সপেরিমেন্টটা করছো, তুমি তো আগে ডেটাগুলো পেয়ে নিয়ে গ্রাফটাকে প্লট করবে, গ্রাফটা পড়ার পর ইকুয়েশন তৈরি করবে। হুম কিন্তু আমরা যখন ফিজিক্স পড়ি আমাদের কোথাও তো এরকম লেখা থাকে না, আমরা কি করি আগে থিওরিটা পড়ি, তার সঙ্গে গ্রাফ পড়লাম, তারপরে বললাম যে এই কথাবার্তাগুলো। দুটো সেগমেন্ট কিন্তু, মানে দু ধরনের ফিজিসিস্ট হয়। এক ধরনের ফিজিসিস্ট থিওরি তৈরি করলো মনে মনে কল্পনা করে, তার সঙ্গে গ্রাফও তৈরি করে দিল, আর বললো যে নাও তুমি এক্সপেরিমেন্ট করে দেখো যে এই গ্রাফটা ঠিক না হলো না। মানে থিওরিটিক্যাল ফিজিসিস্ট। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ আর সেকেন্ড দল কি করে, এক্সপেরিমেন্ট করলো, ডেটা পেলো, সেটাকে প্লট করলো, থিওরির লোককে বললো করো এটাকে ম্যাচ করো। প্ল্যাঙ্কস ল এগুলো সব বা ল্যালেজিন্স ল, এগুলো আগে এক্সপেরিমেন্ট করা হয়েছিল, তারপরে এটা করলো। প্ল্যাঙ্ক অবশ্যই একটু চেঞ্জ করে দেখেছিল, যে মিললো না তখন নতুন করে থিওরি চেঞ্জ করলো। যাই হোক, বোঝা যাচ্ছে কি করছি? হ্যাঁ 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 স্যার, তাহলে ব্ল্যাক বডি রেডিয়েশন নিয়ে কিন্তু আমি আর বেশি কথা বলবো না, এবার তোমরা বইপত্র পড়ো। দুটো বই পড়বে, বাইজার আর রেজনিক আইসবার্গ। হুম, দুটো বই পিডিএফ ফরম্যাটে পাওয়া যায়, কোনো অসুবিধা নেই। আর এই যে ক্যালকুলেশনটা, মানে এন নিউ ডি নিউ, হুম এন নিউ ডি নিউ ক্যালকুলেশন, প্ল্যাঙ্কস হাইপোথিসিসে ই অ্যাভারেজের ক্যালকুলেশন, এই দুটো আমি পরে পাঠিয়ে দেবো, ঠিক আছে? যদি অসুবিধা হয় তোমাদের, আচ্ছা, এই দুটো গ্যাপ থাকে। তাহলে আমরা নেক্সট দিন যখন বসবো তখন আস্তে আস্তে আর একটু এগোবো, হুম হ্যাঁ, ঠিক আছে? তোমরা বাড়িতে পড়ো, এই উইকে আর না করে বা নেক্সট উইকে বসবো আবার। কালকে আবার থার্ড ইয়ারের ক্লাস আছে, তো ফার্স্ট ইয়ারও আছে, ঠিক আছে, ঠিক আছে? আর যে কোনো প্রবলেম হবে তুমি হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবে। আর জুম নিয়ে আতঙ্কিত হবে না, আমি মিটিং লক করে দিয়েছি, কোনো চিন্তা নেই আর, ঠিক আছে? হুম, ওকে দেন, সাবধানে থেকো, আমি পরে লিঙ্কগুলো পাঠিয়ে দেবো। ঠিক ওকে, আছে। বাই।